দেশ স্বাধীন করার লড়াই লড়ছিলেন, কিন্তু যে দেশ তিনি চেয়েছিলেন সে দেশ তিনি পাননি। ইংরেজ আমল ভালো ছিল, এখন চারিদিকে লুট চুরি হচ্ছে, রক্ত আজও ঝরছে। স্বাধীনতার এত বছর পরেও মনের মধ্যে একরাশ অভিযোগ নিয়ে এবারের লোকসভা নির্বাচনে ভোট দেবেন হুগলির পরশুরা ব্লকের স্বাধীনতা সংগ্রামী 93 বছরের গোপাল চন্দ্র ভক্ত। জানা যায় গোপালবাবু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের সাথে একসাথে স্বাধীন দেশ গড়ার জন্য লড়াই করেছিলেন, আর তা করতে গিয়ে বন্দুকের গুলি খেয়েছিলেন, জেলও খেটেছেন। কিন্তু দেশ স্বাধীনের পর যে দেশ গড়ার জন্য লড়েছিলেন তা মেলেনি বলে দাবি করেন গোপালবাবু। কিন্তু স্বাধীনতা দিবসের কথা আজও ভুলতে পারেননি তিনি। 93 বছর বয়সেও বাড়ির উঠোনে বসে অল্প বয়সীদের স্বাধীনতা সংগ্রামের গল্প শোনান। স্বপ্ন দেখেন আজও অহিংসার পথে সকলের খাদ্য, বস্ত্র, বাসস্থানের সমস্যা মিটবে। জানা যায় 19 শতকের একটা সময় পর পরশুরার ভক্তপাড়া বিপ্লবীদের গোপন ঘাঁটি হয়ে উঠেছিল। প্রফুল্লচন্দ্র সেনের নেতৃত্বে এলাকার কিশোর তরুণীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। ইতিহাসের পাতায় সেই লড়াইয়ের কথা স্থান না পেলেও স্বাধীনতা সংগ্রামী ভক্তপাড়ার বাসিন্দা গোপাল চন্দ্র ভক্ত সেই লড়াইয়ের স্মৃতি আজও আগলে রেখেছেন। সেই সময়ের স্মৃতির পাতা উল্টে গোপাল বাবু বলেন, তখন আমার 14 বছর বয়স। মহাত্মা গান্ধীর ডাকে দেশ অসহযোগ আন্দোলন চলছে। প্রফুল্লচন্দ্র সেন তখন তরুণ যুবক। আমাদের পাড়ায় গোপনে দাদাদের সঙ্গে মিটিং করত। পড়াশুনো ঠিকঠাক করতে না পারায় আমিও স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। একটা সময় ইংরেজ পুলিশ আমাদের গোপন ঘাঁটির কথা জেনে ফেলায় মাঝের মধ্যেই পুলিশ সেখানে অভিযান চালাতো। একবার সন্ধ্যাবেলায় প্রফুল্লতার সাথে মিটিং করার সময় পুলিশ পাড়া ঘিরে ফেলে। ঘুঁটের বস্তার পেছনে লুকিয়ে সেবার ধরা পড়া থেকে রক্ষা পেয়েছিলেন প্রফুল্লদা। আরেকবার মিটিংয়ের সময় পুলিশ পাড়া ঘিরে ফেলে। অন্যান্যরা পালিয়ে গেলেও আমি কাগজপত্র সরাতে গিয়ে ধরা পড়ে যাই। কিশোর ছিলাম বলে বেশি দিন জেলে থাকতে হয়নি। পায়ে একবার পুলিশের গুলিও লেগেছিল। সেই সময় ভক্তপাড়ার স্বাধীনতা সংগ্রামীদের পাড়া বলে চিহ্নিত হয়ে গিয়েছিল। জানা যায় 15ই আগস্ট, 26শে জানুয়ারি এলে মানুষজন ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যান। বাড়িতে এসে সেই সময়ের স্বাধীনতা আন্দোলনের কথা ওনার কাছে শুনতে চান। গোপাল বাবুর পরিবারের সদস্যরা জানায়, ওনাকে নিয়ে আমরা খুব গর্ব অনুভব করি। এলাকার মানুষ ওনাকে খুবই শ্রদ্ধা করেন। গোপাল বাবু স্বাধীনতা সংগ্রামী হিসাবে পেনশন পান বলেও জানান তারা। যুদ্ধ বলতে ইংরেজদের আমরা আন্দোলন করছিল যে ইংরেজকে তাড়াতে হবে, এইরকম আমাদের সঙ্গে করে নিয়ে যেত। আর তারা ওই শামপুরে মিটিং হচ্ছিল, আমাকে ধরে ফেলে। হ্যাঁ, ওরা সব পালিয়ে গেল। একজন লোক এসে বললে যে পুলিশ আসছে বলে তারা উঠে পড়লো। আমাকে বললে তুমি খাতাপত্রগুলো নিয়ে চলে এসো। হ্যাঁ, আমি গুঁড়োতে খাতাপত্র গুঁড়োতে আমাকে ধরে ফেলার পর আমাকে নিয়ে আসে পুরসুড়ো থানা থেকে নিয়ে গেল হচ্ছে ইয়েতে, ওখানটায় কী বলে, চুঁচড়োর পাশে যে জেলখানাটা আছে, ওখানে হুগলি জেলে 3 দিন ছিল। 3 দিন রেখে দিয়েছিল। তারপর আমাকে ছেড়ে দেওয়ার পর সেই দিকে ওই ইংরেজের আমাদের আলোচনা হচ্ছিল, মিটিং হয় মাঝে মাঝে, ওই যে ইংরেজকে কীভাবে তাড়ানো যায় এই সব আলোচনা হয়। 15 বছর বয়সে, ওই 14-15 বছর। আর লেখাপড়া ভালো হচ্ছে নি বলে ওই ওদের সঙ্গে আন্দোলনে চলে গেই। আমাকে বললে তুমি আমাদের সঙ্গে এসো, তোমাকে না আমার প্রফুল্ল সেনের সঙ্গে হয়েছিল। প্রফুল্ল সেনের সাথে আন্দোলনে গিয়েছে। তার কথা একটু বলুন। হ্যাঁ, প্রফুল্লচন্দ্র সেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে যে আন্দোলন করেছিলেন তার কথা কিছু বলুন। কিভাবে কি এখানে আসতো, যাতায়াত করতো। ওনার বাড়ি হচ্ছে ওই দিকে। হ্যাঁ, ও
সে ধরতে এসেছিল আমাদের এখানে একটা বিকালা মিটিং হবে বলে এসেছিল এইখানে। এইসবের পর পুলিশ জানতে পেরে পুলিশ এসেছিল, ধরতে পারেনি, ঘুঁটের তলায় নুকিয়েছিল। হ্যাঁ, ঘুঁটের বস্তার নিচে নুকিয়েছিল সুভাষ এই বাবুল হোসেন। তারপরে তারা চলে যাওয়ার পর বেরিয়ে পড়ে তারপরে একটুখানি সময় ছিল, 5টার সময় একটু আলোচনা হয়েছিল। বাস তিনি চলে গেলেন বাড়ি। দেখা হয়েছিল আপনার সঙ্গে? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হতো, মিটিং হতো, বলতো অমুক জায়গায় মিটিং হবে, যেতে হবে। আমরা যেতুম, সেখানে মিটিং হতো, মিটিং হয়ে ভেঙে যাবার পর আমরা চলে আসতাম বাড়িতে। তখন কিছু পুলিশ, মুখ্যমন্ত্রী হওয়ার পর গিয়েছিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পর আবার যাই আপনার একা, আমি একা, আমার বংশের আমি একা ছিল। হ্যাঁ ছিল তুষ্টুপদ ভক্ত, বিষ্ণুপদ ভক্ত, এই 3জন। তারা আমার 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 কাকা হতো, তারা সব মারা গেছে, কেউ নাই এখানে। ভোট তো, হ্যাঁ ভোট তো দিতে যাবো, নিজে হেঁটেই দিতে যাবো ভোট। এখন হচ্ছে তখন পঞ্চম ইংরেজের আমলে ভালো ছিল। হ্যাঁ, এখন তো সব 2 নম্বরই হয়ে গেছে। কেন ভালো ছিল তখন, এত 2 নম্বরই থাকতো নি। এখন সব 2 নম্বরই হয়ে গেছে, তোমাকে দেবো বলে দিচ্ছে না। আর তারপরে অনেক লয়ছয় হয়ে যাচ্ছে। এই দেখো, এই যে কন্ট্রোলের মাল দিচ্ছে, চুরি ধরছে, চুরি করা ধরা পড়ছে। যারা চুরি করছে সে ঠিক করছে। দেখেছেন? ভোট তো বহুবার ভোট হবে। পরিবর্তন কি হচ্ছে, এই এখন ওই আমাদের দিদি অনেক কিছু পরিকল্পনা করে লোককে দিচ্ছে, এই কন্যাশ্রী ভাতা, তারপরে এই বয়স্করাদের তাদের ভাতা দিচ্ছে, অনেক কিছু পরিবর্তন একটু হয়ে। এখন দিদি দিচ্ছে, তাতে সে চুরি করেই দিই আর যেখান থেকেই দিই। ভোটে হ্যাঁ। ভোটে আবার কী বলবো, আমি যাব, পরিচয়পত্র নিয়ে যাব, ভোটার কার্ড নিয়ে যাব, নিয়ে যেয়ে ভোট দিয়ে চলে এলো। এই তো মানে গুলিগালা কত জায়গায় হচ্ছে। এই ভোটে দেখবেন কত লোক মরবে। মানে রক্তপাত থামছে না, তাই তো? না, ব্রিটিশরা থাকাকালীনও রক্তপাত হ্যাঁ, হয়েছে। ওই তো কালকে খবরের কাগজে দিয়েছে, এই মুখ্যমন্ত্রীকে ইয়ে ওই যে কী বলে খুনের হুমকি দিয়েছে। কাজ করি, কি করে? কিছুই করিনি, বসে থাকি। আর ওই যে একটু আধটু ওই আনাজ কিনে খাবো কেন, ওই একটু আধটু বসিয়ে রেখে দিয়েছি, ওই ঘাস ফাস ছেঁচা হচ্ছে, হচ্ছে, এই করছি আর কি। কী করবো, 2টি ভাত খাই 1 মুঠো, আর একটু বিশ্রাম করি। তারপরে ওই বিকেলবেলা ওখানে একটু ঠাকুর থান আছে, মা শীতলার, ওইখানে গাছপালা আছে, ওখানে ঠান্ডা লাগে একটু। এই যা রোদ গরম, ওইখানে একটু অনেক লোক থাকে, তাস ফাস খেলায়, ওখানে যেয়ে বসে থাকি। এই আবার কী করবো। আর রাত্রে 1 মুঠো মুড়ি খাই, বাস। রাতে পায়েতে গুলি করেছিল কে? ওই ইংরেজরা। এখন ছুটে পালাচ্ছিল, ও পালাবার সঙ্গে ওরা পেছন থেকে গুলি করেছিল, পায়ে যে গুলিটা পায়ে লেগেছিল। দিয়ে তারপর হ্যাঁ, পড়ে গেছে। তারপরে আমাকে ওরা ফেলে রেখে চলে গেল। ওরা পুলিশরা ধরে নিয়ে পুরসুলো থানায় নিয়ে এসেছিলো। নিয়ে আসার পর ওরা গুলিতে ওষুধপত্র দিয়ে কী করলে জানিনি, এইরকম। তখন কেন গুলিটা কেন করেছিল? ওই যে ওই কাগজপত্রগুলো, খাতা বইপত্রগুলো, স্বদেশে একটা বই ছিল, এই বই ফইগুলো সব মেলা পড়েছিল। আমি চট মিলে মিটিং হচ্ছিল, তা সেই জন্য গুঁড়োতে নুয়ে গুড়িয়ে ছুটে যাচ্ছি। হ্যাঁ, যেতে যেতে ওই ইংরেজরা
আমাকে গুলি করে ওখানে ধরে ফেললে। ধরে ফেলে ওই পুরো থানায় নিয়ে এসেছিল। ওরা এনে এখানে ওষুধ ডাক্তার ডাক দিয়ে ওষুধ দিয়েছিল। 93। 93। নামটা না? আপনার নাম? গোপালচন্দ্র ভক্ত। এই গল্প বলতে আমার বিয়ে হয়ে গেল 2000 সালে, 24 বছরে পড়ে গেছে বিয়ে হয়েছে। আমি এসে শুনি দাদাভাই একটা বেতন পায়। এবার আমি বাড়ির সকলকে জিজ্ঞেস করি বেতনটা কিসের। এবার সবাই যে যেমন মুখে সব বলে, তোমার দাদা শ্বশুর যখন স্বাধীনতা আমলে জেলে নিয়ে গেছিলো, এরকম জেল কেটেছে, গুলি গালাদ হয়েছে, এরকম সেই সময় ফিরে এসেছেন সবাই বলেন। এবার হ্যাঁ, পায়ে চোট লেগেছে। তারপরে এবার আমরা জানলাম এবার ওনার পায়ে গুলি লেগেছে, জীবন মরণ নিয়ে টানা। এবার কী করবে, যাই হোক ভাগ্যের চক্করে উনি ফিরে এসেছেন। সেই থেকে স্বাধীনতার সংগ্রামী ওনার গোপালচন্দ্র ভক্তর নাম হয়ে গেছে বিশ্ব রেকর্ড, যেটাকে বলে সবাই চেনেন। আমি এইটুকুই জানি। আর জানি স্বাধীনতার ও বলে একটা মাইনে পাচ্ছে, বেতন পাচ্ছে, যেটা বলে পরপর করে বলছে ওনার নাম, এত বছর বয়স হয়ে গেল। আমি তো 24 বছর এসে দেখছি। আর উনি মানে সলিড আছেন। যখন শরীর খারাপ করেন, যাওয়া অবস্থা, ডাক্তার বলেছেন আপনি বসে থাকলে চলবে না, আপনি কিছু কর্ম করবেন, ভারী কাজ করতে হবে না, বসে একটু হাত পা নাড়বেন। সেই অনুসারে আমার দাদাভাই কিছু একটু সবজি আরে চাষ করে শরীরটাকে স্ট্রং রাখার চেষ্টা করেন। এর থেকে আমি আর বেশি কি বলবো বলুন, এটাই আমি দেখে আসছি। অফিস কবে কি নিয়ে যায়? 26 জানুয়ারি। হ্যাঁ, 26শে জানুয়ারি প্রত্যেক বছর আমি দেখে আসছি। 24 বছর ধরে, 24 বছরে বিয়ে হয়ে গেল, দেখে আসছি। ওখান থেকে লোক গাড়ি নিয়ে আনতে আসেন, আবার দিয়ে যান। একবার দুবার দিল্লি থেকেও এসেছিলেন, যে দিল্লিতে কি হবে বলে, আমরা তো জানি না, শুনে বলছি যে ওনাকে নিয়ে যাবে। সেটা নিয়ে যাওয়া হয় না, তবে 26শে জানুয়ারি প্রত্যেক বছর যায়। তারপরে এখানে 23শে জানুয়ারি পতাকা তুললে উনি তার মধ্যে কিছু যেমন স্বাধীনতা অতিথি মানে ওকে ডাকেন, লোকে ফুলে যে যেমন এ করেন, ও কিছু হ্যাঁ বুঁদে মিষ্টি যেমন ওর স্মরণীয় দেয়, বাচ্চাদিকে স্মরণ করে এটুকু। হ্যাঁ বলুন। আপনার নাম দিদি? আমার নাম সন্তোষী ভক্ত। আমি ওনার নাত বৌমা, বড় ছেলের বড় বৌমা। ওই জায়গাটা সরে যাও না। তখন ছোট, আমার দাদা যে গেছে স্বাধীনতা, তা আমি জানি নে। ওই 10 বছর 12 বছর তখন বয়স। কখন জানতে পারলেন যে আপনার দাদা স্বাধীনতা সংগ্রামী? এই পরপর জ্ঞান, বিয়ে টিয়ে হয়ে গেছে। আমার দাদা ওই এতে যাচ্ছে মিটিংয়ে। আপনার দাদাকে তো বোধহয় গুলিও করেছিল একবার নাকি? ওটা বলতে পারবো না। তখনকার সময় ইংরেজদের অত্যাচার কিরকম কি দেখেছে? বলে গুলি গালার যুদ্ধ, এই কথা শোনা আছে ছেলেবেলায়। অত না না না। আর আমি লেখাপড়াও জানি না, স্কুলেও যাইনি বাবা। তখন অনেকে তবু পারে কিছু নাম টাম সই করতে, ওই ভোট দিই যে হাতের টিপ, এইসব। কোথায় আপনার বাড়ি? কোথায়? ওই তালপুরে। হ্যাঁ। আপনার কয় ছেলে মেয়ে? 2 মেয়ে 2 ছেলে। আপনার নাম কি? মেনকা মণ্ডল। আর ইনি কি হন আপনার দাদা? আমার দাদা গোপাল। কয় দাদা? সে তো মারা গেছে। বড় 2 দিদি ছিল, বড় দাদা ছিল, মারা গেছে। আমি আর ওই আমার দাদা আছে, আমি কোলের বোন আর কি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত IVF সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে IVF পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে।
ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।